ভাবুন তো একটা ব্যাংক এক বছরেই ২,২০০ কোটি টাকা মুনাফা করেছে। শুনতে অবিশ্বাস্য লাগলেও ব্যাংকিং সেক্টরে রিসেন্টলি সবচেয়ে বড় হেডলাইন কিন্তু এটাই, ব্র্যাক ব্যাংকের ২০২৫ সালের রেকর্ড ব্রেকিং প্রফিট। তবে আজকের এই বিশ্লেষণে আমরা শুধু এই চমকপ্রদ সারফেস বা উপরের দিকের গল্পেই আটকে থাকব না, বরং ডেটা আর ফ্যাক্টস দিয়ে এই বিশাল হেডলাইনের একদম গভীরে ডুব দিয়ে দেখব আসলেই এই রেকর্ডের পেছনে কোন মেকানিজম কাজ করছে। তো চলুন শুরু করা যাক। আজকের এই পুরো ইনভেস্টিগেশনটাকে আমরা ৪টা ধাপে ভাগ করেছি। প্রথমে দেখব এই রেকর্ড মুনাফার স্কেলটা আসলে কত বড়। এরপর কোর ব্যাংকিং আর ইনভেস্টমেন্ট ইনকামের ভেতরের গল্পটা ডিকোড করব। তারপর বোঝার চেষ্টা করব কস্ট অফ ফান্ডের চাপ কিভাবে কাজ করছে, আর সবশেষে দেখব অন্যান্য ব্যাংকের তুলনায় ব্র্যাক ব্যাংকের এই প্রিমিয়াম ভ্যালুয়েশনের আসল কারণটা কি। শুরুতেই আসা যাক আমাদের প্রথম পয়েন্টে, রেকর্ড মুনাফা। ২০২৫ সালের এই যে চমকপ্রদ সারফেস, চলুন সেটা একটু নেড়েচেড়ে দেখি। ২,২০০ কোটি টাকা, এই বিশাল সংখ্যাটাই হচ্ছে ২০২৫ সালের পুরো বছরের নিট মুনাফা। কিন্তু এই স্কেলটা আসলেই কতটা বিশাল সেটা বুঝতে হলে একটু পেছনে তাকাতে হবে। ধরুন ২০২১ সালের কথা। সে বছর এই ব্যাংকের নিট মুনাফা ছিল মাত্র ৪৬৫ কোটি টাকা। জাস্ট চিন্তা করে দেখুন, মাত্র ৪-৫ বছরের ব্যবধানে মুনাফায় প্রায় ৫ গুণেরও বেশি একটা অবিশ্বাস্য জাম্প। আর এই বিশাল লাভটাই মূলত আমাদের আজকের ইনভেস্টিগেশনের মূল কেন্দ্রবিন্দু। এত বড় একটা গ্রোথ কিভাবে পসিবল হলো? এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে ব্যালেন্স শিটের হেলদি গ্রোথ। ২০২১ সালে টোটাল ডিপোজিট ছিল ৩৬,০০০ কোটি টাকা, আর সেটা ২০২৫ সালে এসে কোথায় দাঁড়িয়েছে জানেন? ৯৯,০০০ কোটি টাকায়, প্রায় ২.৫ গুণ বৃদ্ধি। এর পাশাপাশি লোন বা ঋণ প্রদানের পরিমাণটাও কিন্তু বসে নেই। ৩২,০০০ কোটি থেকে বেড়ে সেটা হয়েছে ৬৭,০০০ কোটি টাকা, মানে প্রায় ডাবল। এখানে একটা জিনিস একদম ক্লিয়ার, শুধু যে লোন বেড়েছে তা নয়, সমানতালে কিন্তু আমানতও বেড়েছে। আর এটা থেকে খুব পরিষ্কারভাবেই বোঝা যায় যে কাস্টমারদের মধ্যে ব্যাংকের প্রতি একটা সলিড ট্রাস্ট আছে, আর ব্যাংকের লিকুইডিটি পজিশনও বেশ স্ট্রং। হ্যাঁ, ব্যালেন্স শিট আর প্রফিটের ওপরের দিকে চিত্রটা তো দেখলাম, সত্যিই দারুণ। কিন্তু এবার আমরা যাব আমাদের দ্বিতীয় পয়েন্টে, কোর বনাম ইনভেস্টমেন্ট ইনকাম। চলুন এই মুনাফার একদম ভেতরের লেয়ারগুলো একটু খুলে দেখা যাক। এই যে এতক্ষণ বিশাল প্রফিটের কথা বললাম, এটা আসলে কোথা থেকে জেনারেট হচ্ছে? এখানেই কিন্তু আসল টুইস্ট। একটা ব্যাংকের কোর বিজনেস তো লোন দিয়ে ইন্টারেস্ট আয় করা, রাইট? তো এই নেট ইন্টারেস্ট ইনকামের দিকে তাকালে দেখা যায় ২০২১ সালে সেটা ছিল প্রায় ১৬০০ কোটি টাকা। আর ইন্টারেস্টিংলি ২০২৪ সালেও সেটা ওই ১৬০০ কোটিতেই একদম স্থির হয়ে আছে। কিন্তু অন্যদিকে ট্রেজারি বন্ড বা ইনভেস্টমেন্ট ইনকামের দিকে যদি আমরা তাকাই, বুম, এটা ৭০০ কোটি থেকে ১ লাফে সোজা ৩,৩০০ কোটি টাকায় পৌঁছে গেছে। অর্থাৎ কোর ব্যাংকিংয়ের প্রফিট যেখানে একেবারে আটকে আছে, সেখানে এই বিশাল মুনাফার সিংহভাগই কিন্তু আসছে ট্রেজারি বা ইনভেস্টমেন্ট খাত থেকে। বিষয়টা আরেকটু ক্লিয়ার করা যাক। ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত টোটাল ইনকাম বেড়েছে প্রায় ৬,০০০ কোটি টাকার মতো। কিন্তু এই ৬,০০০ কোটির মধ্যে সবচেয়ে বড় কন্ট্রিবিউশন কার? ইনভেস্টমেন্ট ইনকামের প্রায় 32%। ফি আর কমিশন ইনকাম থেকে আসছে 18%। অথচ ব্যাংকের যেটা একেবারে মূল ব্যবসা, সেই কোর লেন্ডিং বিজনেস বা নেট ইন্টারেস্ট ইনকামের অবদান মাত্র 5%। মাত্র 5%। এর মানে হলো ব্যাংক কিন্তু এখন তাদের কোর বিজনেসের চেয়ে গভর্নমেন্ট ট্রেজারি রেটের ওপর অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়েছে। আচ্ছা, কোর ব্যাংকিংয়ের এই স্থিরতার কারণটা কি, সেটাই আমরা দেখব আমাদের তৃতীয় ধাপে, কস্ট অফ ফান্ডের চাপ। চলুন ব্যালেন্স শিটের আরেকটু গভীরে গিয়ে পেছনের কারণটা খোঁজার চেষ্টা করি। এই বিষয়টা বুঝতে হলে প্রথমে একটা ছোট্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট ফাইন্যান্সিয়াল টার্ম বুঝতে হবে। সেটা হলো কাসা রেশিও বা CASA রেশিও। কাসা মানে হচ্ছে কারেন্ট অ্যান্ড সেভিংস অ্যাকাউন্ট। সোজা কথায় ব্যাংকের মোট ডিপোজিটের যত বড় অংশ এই কারেন্ট আর সেভিংসের মতো কম খরচের অ্যাকাউন্টগুলোতে থাকবে, ব্যাংকের অপারেশনাল কস্ট বা খরচ তত কম হবে। তো স্বাভাবিকভাবেই এই রেশিওটা যদি নিচে নেমে যায়, সেটা ব্যাংকের জন্য একটা রেড ফ্ল্যাগ, কারণ তখন তাদের বেশি সুদ দিয়ে আমানত বা ডিপোজিট আনতে হয়। এবার রিয়েল ডেটার দিকে তাকায়। ২০২৩ সালে এই ব্যাংকের কাসা রেশিও ছিল ৫১%, কিন্তু ২০২৫ সালে এসে সেটা ড্রপ করে দাঁড়িয়েছে ৪১%। মানে সস্তা ডিপোজিট কমে গেছে। আর সস্তা ডিপোজিট কমে যাওয়ায় ব্যাংক বাধ্য হয়ে বেশি সুদের টার্ম বা ফিক্সড ডিপোজিটের উপর নির্ভর করছে। এর ডিরেক্ট ইম্প্যাক্ট গিয়ে পড়েছে কস্ট অফ ফান্ডের ওপর, যেটা একসময় ৪%-এর নিচে ছিল, সেটা এখন লাফিয়ে ৬%-এর ওপরে চলে গেছে। সহজ কথায় ব্যাংক এখন আগের চেয়ে অনেক বেশি খরচে আমানত সংগ্রহ করছে। তো পুরো সিনারিওটা কি দাঁড়াচ্ছে?
হ্যাঁ, এটা ঠিক যে ব্যাংক এখন লোনের উপর আগের চেয়ে বেশি সুদ পাচ্ছে। ঋণের ইল্ড বেড়ে প্রায় 11% কাছাকাছি চলে গেছে, কিন্তু তারপরেও কোর প্রফিট কিন্তু বাড়ছে না। কারণ ওই যে আমানতকারীদের আগের চেয়ে বেশি সুদ দিতে হচ্ছে, সেই বাড়তি খরচটাই নতুন আয়টুকু খেয়ে ফেলছে, যার ফলে ব্যাংকের আয়ের স্প্রেড বা প্রকৃত মুনাফার ব্যবধান ওই 4%-এর ঘরেই আটকে আছে। কোর ব্যাংকিংয়ে প্রফিট জেনারেট না হওয়ার মেইন মেকানিজমটা কিন্তু এটা। এবার যদি আমরা একেবারে নিরপেক্ষভাবে ব্যাংকের অপারেশনাল এফিসিয়েন্সি বা কার্যক্ষমতার দিকে তাকাই, একটা ইন্টারেস্টিং কন্ট্রাস্ট দেখতে পাব। যদিও সার্বিক মুনাফার ফিগারটা দেখতে বিশাল, কিন্তু গত এক বছরে এফিসিয়েন্সি ম্যাট্রিকগুলো কিছুটা নিচের দিকে নেমেছে। যেমন ধরুন, রিটার্ন অন ইকুইটি বা ROE, এটা 17% থেকে কমে 15%-এর বেসলাইনে নেমে এসেছে। একইভাবে রিটার্ন অন অ্যাসেটস বা ROAও 1.66% থেকে ড্রপ করে 1.26%-এ চলে এসেছে। এটা কিন্তু ক্লিয়ারলি একটা সিগন্যাল দিচ্ছে যে মূলধন এবং সম্পদের তুলনায় প্রফিটের কার্যকারিতা বর্তমানে কিছুটা হলেও চাপের মুখে আছে। তাহলে এত কিছুর পর মার্কেট এই পুরো পরিস্থিতিটাকে কিভাবে দেখছে সেটাই আমরা জানবো আমাদের শেষ পয়েন্টে, প্রিমিয়াম ভ্যালুয়েশনের কারণ। চলুন দেখি মার্কেটের রায়টা আসলে কি। শেয়ার বাজার কিভাবে এই ব্যাংকটাকে মূল্যায়ন করছে সেই নম্বরগুলো দেখলেই আসল স্টোরিটা বোঝা যায়। একটু প্রাইস টু আর্নিংস বা PE রেশিও আর প্রাইস টু বুক বা PB রেশিওর দিকে নজর দেওয়া যাক। EBL, প্রাইম, সিটি বা পুবারি ব্যাংকের মতো প্রথম সারের ব্যাংকগুলো যেখানে 3 থেকে 5 PE রেশিওতে ট্রেড করছে, সেখানে ব্র্যাক ব্যাংকের PE রেশিও হচ্ছে 9.28। আর প্রাইস টু বুকের ক্ষেত্রেও একই অবস্থা, অন্যরা যেখানে 1-এর নিচে সেখানে এরা আছে 1.42-এ। ডেটা কিন্তু একদম স্পষ্ট। ব্র্যাক ব্যাংক বর্তমানে মার্কেটে তার কম্পিটিটরদের তুলনায় প্রায় ডাবল মাল্টিপ্লে বা বলা যায় বেশ ভালো রকম একটা প্রিমিয়াম ভ্যালুয়েশনে অবস্থান করছে। এখন অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, আচ্ছা, ব্যাংকটা হয়তো অনেক বেশি ডিভিডেন্ড দেয় আর সেজন্যই মানুষ এত প্রিমিয়াম প্রাইস দিয়ে শেয়ার কিনছে। কিন্তু না, ডেটা বলছে অন্য কথা। ব্র্যাক ব্যাংকের ডিভিডেন্ড ইল্ড মাত্র 2.04%, অথচ অন্যান্য সমকক্ষ ব্যাংকগুলোর গড় ডিভিডেন্ড ইল্ড কিন্তু 4 থেকে 6%-এর মতো। তার মানে দাঁড়াচ্ছে শুধুমাত্র বর্তমান ডিভিডেন্ড পে আউটের লোভে কেউ এই বিশাল প্রিমিয়ামটা দিচ্ছে না। তাহলে এই হাই ভ্যালুয়েশনের পেছনের আসল সিক্রেটটা কি? এই বিশাল পার্থক্যের সবচেয়ে বড় কারণটা হচ্ছে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আনম্যাচড একটা ট্রাস্ট বা ভরসা। একটু খেয়াল করলেই দেখবেন ব্র্যাক ব্যাংকের মোট শেয়ারের প্রায় 36% হোল্ড করছে ফরেন ইনভেস্টররা, বিশাল একটা অংশ। অন্যদিকে সিটি বা পুবালি ব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলোতে এই বিদেশি শেয়ার হোল্ডিংয়ের পরিমাণ 5%-এরও কম। ফরেন ইনভেস্টরদের এই স্ট্রং প্রেজেন্সের কারণেই মূলত মার্কেটে শেয়ারের সাপ্লাই কম থাকে, আর এর দামটা অন্যান্য ব্যাংকের তুলনায় অনেকটা প্রিমিয়াম লেভেলেই ট্রেড হয়। তো আমাদের আজকের এই পুরো বিশ্লেষণ থেকে একটা বিষয় তো একদম পরিষ্কার, ব্র্যাক ব্যাংকের ব্যালেন্স শিট খুবই সলিড এবং ইনভেস্টরদের বিশাল একটা আস্থা তাদের উপর রয়েছে। কিন্তু সেই সাথে এই রিয়ালিটিটাও ইগনোর করার উপায় নেই যে এই রেকর্ড মুনাফার মূল চালিকা শক্তি হচ্ছে ট্রেজারি ইনকাম, যা স্বভাবতই সাইক্লিক্যাল বা পরিবর্তনশীল। তাই আজকের বিশ্লেষণ শেষ করার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন রেখে যেতে চাই। বাংলাদেশ সরকারের বর্তমান এই উচ্চ সুদের হার বা ট্রেজারি রেট যদি আগামীকালই হঠাৎ কমে যায়, তখন কি হবে? স্থবির হয়ে থাকা কোর ব্যাংকিং কি একাই পারবে এই 2200 কোটি টাকার রেকর্ড মুনাফার ভার বইতে? উত্তরটা না হয় সময়ের হাতেই তোলা থাক। আজকের মতো এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।